টপিকটা সেটা হচ্ছে সলিড স্টেট থেকে ক্লোজ প্যাকিং অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল ইন ক্রিস্টাল, অর্থাৎ কোনো কেলাসে কেলাস গঠনকারী কণাগুলো ঘন সন্নিবেশ কীভাবে থাকে, প্যাকিংটা কীভাবে থাকে। এখন দেখো, একটা ক্রিস্টাল যদি নিই, কোনো কেলাস যদি নিই, সেখানে যে পার্টিকেলগুলো থাকে যেমন পরমাণু, অণু বা আয়ন, তারা যতটা পারবে চেষ্টা করবে একদম কাছাকাছি থাকার, ক্লোজলি প্যাকড থাকার চেষ্টা করবে। কারণ যত কাছাকাছি থাকবে তারা কেলাসের মধ্যে, তত কি হবে, স্টেবল হবে। অর্থাৎ যত বেশি কাছাকাছি থাকবে শক্তি সর্বনিম্ন হবে এবং কেলাসটা স্টেবিলিটি পাবে, সুস্থিতি লাভ করবে। তাই কণাগুলোর কাছাকাছি থাকার চেষ্টা করে। আমরা দেখিয়েছি অবশ্য, একটা কিউব এঁকে দেখিয়েছি যে কণাগুলো কর্নারে থাকে বা ফেস সেন্টারে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কর্নারে থাকলেও বোঝাবার সুবিধার জন্য কর্নারে রেখেছি, মাঝে গ্যাপ রেখেছি, কিন্তু কোনো গ্যাপ থাকে না। যতটা পারে এরা ঠাসাঠাসিভাবে প্যাকড হয়ে থাকে। যখন আমরা প্যাকিং ফ্র্যাকশন দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি ছবিগুলো এঁকে দেখিয়েছিলাম যে কণাগুলো কর্নারে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কর্নারে থাকলেও তারা ঠাসাঠাসিভাবে থাকে, মাঝে কোনো গ্যাপ থাকে না। যাতে বুঝতে পারো সেজন্য গ্যাপ রাখা হয়। বুঝতে পারলাম যে কেন এরা কাছাকাছি থাকে, কারণ শক্তিটাকে সর্বনিম্ন করে। শক্তি যদি সর্বনিম্ন থাকে তাহলে স্টেবিলিটি বেশি হয়। এখন যেহেতু একটা কেলাস বিভিন্ন ধরনের কণা নিয়ে তৈরি হয়, কখনো আয়ন নিয়ে, কখনো অণু নিয়ে, কখনো পরমাণু নিয়ে, আর এদের আকারও আলাদা আলাদা হয়। তাই এদের ক্ষেত্রে তুমি যখন প্যাকিংটা বুঝবে তখন সবাইকে গোলাকার ভাবতে হবে, স্ফেরিক্যাল শেপ। কণাগুলোকে আমরা ভাববো দৃঢ়, কঠিন এবং গোলাকার। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। এখন ক্লোজ প্যাকিং মানে 3 ডাইমেনশনাল প্যাকিং হবে, 3D প্যাকিং। অর্থাৎ একটা কেলাসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই থাকবে। কিন্তু তার আগে প্রথমে আমাদেরকে 1 ডাইমেনশনে প্যাকিংটা কেমন হয় বা কেমন হতে পারে সেটা দেখতে হবে। প্রথমে হচ্ছে একমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ, 1 ডাইমেনশনাল স্পেসে কণাগুলোর প্যাকিং দেখব কীরকম ভাবে থাকতে পারে। যদি আমি কণাগুলোকে এরকম করে, এই বিভিন্ন কয়েন দিয়ে বোঝাচ্ছি একটা কণা, তাহলে এর সাথে কণাগুলো, দ্বিতীয় কণাটা এরকমভাবে থাকতে পারে, আর একটা কণা এরকমভাবে থাকতে পারে, 1 ডাইমেনশনালি যদি বলি। এখন এইরকম হরাইজন্টালি থাকবে তার কোনো মানে নেই, এরকম লম্বাভাবেও থাকতে পারে। তবে আমি হরাইজন্টাল দেখাচ্ছি, তোমাদের বইতে ছবি আছে, দেখে নিতে পারো। তাহলে এইরকমভাবে কণাগুলো থাকতে পারে একটা লাইনে, এটা 1 ডাইমেনশনাল প্যাকিং। এই 1 ডাইমেনশনাল প্যাকিংয়ে এখন যদি তোমাকে বলে যে কণার কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে এই ক্লোজ প্যাকিংয়ে একটা কণা তার চারিদিকে বা চতুর্দিকে যতগুলো প্রতিবেশী কণা আছে, নেবারিং অ্যাটম বা নেবারিং কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আছে, সর্বাধিক কতগুলো কণার সাথে সে সংস্পর্শে আছে, ডাইরেক্ট অ্যাটাচড আছে। এখন এই ধারেরগুলোকে যদি আমি বাদ দিয়ে এইখানটায় যে কোনো একটা কণাকে নিয়ে, না এই মাঝের কণাটাকে নিলাম, তাহলে তুমি দেখতে পারবে যে এই কণাটা দুটো কণার সাথে সরাসরি যুক্ত আছে। বা যে কোনো কণাকে যদি আমি দেখি তাহলে দুটো কণার সাথে সরাসরি সে যুক্ত আছে, এই প্রান্তের কণাগুলোকে বাদ দিয়ে। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 2। 1 ডাইমেনশনাল স্পেসে যদি আমি বিন্যাস দেখি, ঘন সন্নিবেশ দেখি, তাহলে প্রত্যেকটা কণা তার প্রতিবেশী দুটো কণার সাথে সরাসরি সংস্পর্শে আছে, সরাসরি যুক্ত আছে। তাই এদের কোঅর্ডিনেশন নাম্বার হয় 2।
এটা হলো একমাত্রিক। কিন্তু এবার আসবো আমরা দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল স্পেসে যদি দেখি, এটা 1 ডাইমেনশনালে দেখলাম 1D-তে। 2D-তে যদি আমি দেখি, এখন দেখো 2D-তে যদি যাই তাহলে আর একটা আমাকে, এইটা যেমন আমি যদি ভাবি দৈর্ঘ্য, তাহলে এইটাকে প্রস্থ ভাবতে হবে। তাহলে 2D যদি আসি, 2D অ্যারেঞ্জমেন্ট দুরকম হতে পারে, দুটো টাইপে হতে পারে। এক, এইটাকে যদি আমি বলি এ লেয়ার বলি বা এ বিন্যাস বলি, তাহলে এরকম আর একটা এ বিন্যাস হতে পারে। অর্থাৎ এই কণাগুলো পুরোপুরি একই লাইনে, আবার অন্য কণা যদি আমি সাজাই, এরকম ভাবে যদি সাজাতে শুরু করি, তাহলে এইটাকেও আমরা কি লেয়ার বলবো? ওপরেটা যদি এ হয় তাহলে এটা কি হবে? এটাও এ হবে। তাহলে এ লেয়ার এরকম ভাবে হতে পারে, এ এ এ এ এরকম করে এ লেয়ার পরপর হতে পারে। এখন এই লেয়ার, এ লেয়ারে আমি যদি তোমার কোঅর্ডিনেশন নাম্বার বার করতে চাই, কোঅর্ডিনেশন নাম্বার বার করতে গেলে আমাকে আরেকটা তৈরি করতে হবে এ লেয়ার। মানে যে কোনো একটা কণাকে তুমি যদি নিয়ে নাও, হ্যাঁ আমি মাঝখানে এই কণাটাকে নিলাম, এই কণাটার সাথে তুমি দেখবে 4টে কণা ডাইরেক্ট অ্যাটাচ আছে। এই ওপরে একটা, এই দিকে একটা, এই নিচে একটা, এই দিকে। অর্থাৎ আমি যদি বইতে তোমাদের ছবিটা দেখো, এরকম ভাবে যদি আমি আঁকি, একটা বর্গক্ষেত্র হবে, এরকম একটা বর্গক্ষেত্র হবে, স্কোয়ার হবে। আর এই মাঝে একটা অ্যাটম আছে, সেই অ্যাটমটা, এই কয়েনটা যদি ভাবি, তাহলে আমি দেখতে পারবো যে 4টের সাথে অ্যাটাচ আছে। এই ধরনের যে প্যাকিং আছে, এই প্যাকিংটাকে বলা হয় দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ, 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং। ঠিক আছে? আচ্ছা, এইরকম হতে পারে 2 ডাইমেনশনাল একটা। আর কি হতে পারে? এই যে একটা লেয়ার আছে এ, এই যে পোর্শনটা আছে, এই জায়গাগুলো, এই জায়গাটা বা এই জায়গা, এই জায়গাগুলোকে বলা হয় অবনমিত স্থান। অবনমিত স্থান বা ডিপ্রেশন সাইট, অবনমিত স্থান, এই জায়গাগুলো। এখন যদি একটা এ লেয়ারের সাথে সরাসরি, মানে এর নিচে অ্যাটম না থেকে যদি ডিপ্রেশন সাইটগুলোতে থাকে, এরকম ভাবে যদি থাকে, এরকম ভাবে আমি প্যাকিং করতে পারি। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে আগের যে প্যাকিংটা ছিল, এর নিচে আরেকটা এ, আর এইখানে যে অবনমিত স্থানগুলোতে আসছে, কোন ক্ষেত্রে ফাঁকা স্থান বেশি মনে হচ্ছে, আগেরটার ক্ষেত্রে না এটার ক্ষেত্রে? আগেটার ক্ষেত্রে ফাঁকা স্থান বেশি তোমার মনে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে একটা দেখে নাও, ওই আগেকার যেটা বললাম কি দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ, তুমি দেখলেই বুঝতে পারবে যে দুটোর ক্ষেত্রে এই প্রথমটার থেকে দ্বিতীয়টাতে স্পেস, মানে ফাঁকা স্থানটা বেশি ভরাট হয়ে গেছে। এইটা আরো বেশি ক্লোজ প্যাকিং। এই বর্গাকার ঘন সন্নিবেশ থেকে এইটাকে আমরা বলবো হেক্সাগোনাল। আমি আসছি হেক্সাগোনাল কেন নাম আছে, এইটা বেশি ক্লোজড। তাহলে এইটাকে যদি আমি এ লেয়ার বলি, তাহলে নিশ্চয়ই এইটাকে এ লেয়ার বলতে পারবো না, এটাকে কি বলতে হবে? বি লেয়ার।
এটা এ লেয়ার যদি বলি এটাকে বি লেয়ার বলতে। আর এই যে দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ এর প্যাকিং যদি আমি করি, 2 ডাইমেনশনাল প্যাকিং ফ্র্যাকশন যদি বের করি, তাহলে দেখা যাবে যে 52.4% আছে। এই পোর্শনটা মনে হয় বইতে নেই, এটা লিখে নেবে। এটা দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশের প্যাকিং দক্ষতা। এটা নিশ্চয়ই বেশি হবে, কারণ এটা বেশি ভালো প্যাকিং হয়েছে। আচ্ছা, এ লেয়ারের পর বি লেয়ার দিয়েছি, আবার একটা এ লেয়ার হবে। তুমি দেখতেই পারবে যে প্রথম যেটা লাইন আছে এই লাইনের সাথে এই তৃতীয় লাইনের মিল আছে, আছে তো? তাহলে এটা আবার এ, এরকম ভাবে প্যাকিং হতে পারে। 2 ডাইমেনশনাল স্পেসেই প্যাকিং বলছি। এইরকম প্যাকিংয়ে কিন্তু দেখো প্যাকিং এফিসিয়েন্সি বেশি। এটাকে বলা হয়, এর আগেরটা বললাম দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ, আর এটাকে বলা হয় দ্বিমাত্রিক হেক্সাগোনাল বা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। আমি হেক্সাগোনাল ঘন সন্নিবেশই বলছি। তার মানে কি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর এটা ছিল স্কোয়ার ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ দেখলাম যে ভালো প্যাকিং হয়েছে বর্গাকারের থেকেও। এটা কত পার্সেন্টেজ হয়? এটা 60.4% প্যাকিং হয়। এগুলো আমাদের নেই, শুধু মনে রাখা দরকার আছে। বা তুমি যদি মনে রাখো যে দ্বিমাত্রিক বর্গাকারের থেকে দ্বিমাত্রিক হেক্সাগোনালে প্যাকিংটা বেশি ভালো হয়, তাহলে বুঝে যাবে। তাহলে 1 ডাইমেনশনাল বুঝে গেলাম, 2 ডাইমেনশনাল বুঝে গেলাম। 1 ডাইমেনশনের ক্ষেত্রে দেখলাম যে এ এ এ এরকম লেয়ার ছিল, আর 2 ডাইমেনশনাল সরি 2 ডাইমেনশনের বর্গাকারের ক্ষেত্রে দেখলাম যে এ আবার এ আবার এ, আর দ্বিমাত্রিক হেক্সাগোনালের ক্ষেত্রে দেখলাম এ বি এ বি এ বি এরকম ভাবে হবে। এখানে মানে প্যাটার্নটা কি, এ বি এ বি, আর এখানে প্যাটার্নটা কি, এ এ এ এ প্যাটার্ন। এখানে যদি কোঅর্ডিনেশন নাম্বার বের করতে চাই, তাহলে আমি কি করলাম, একটু সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো আমি এগুলো সরিয়ে নিলাম। এরকম টাইপের দেখতে হবে। প্রত্যেকটা লেয়ারকে যদি আমি সাজিয়ে দিই, তাহলে একটা অ্যাটম 6টা অ্যাটমের সাথে ডাইরেক্ট অ্যাটাচ থাকবে। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। এর কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। এখানে পর্যন্ত বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। এইভাবে হেক্সাগোনাল যদি ক্লোজ প্যাকিং হয় 2 ডাইমেনশনালে, দুরকম ফাঁকা স্থান দেখতে পারবো। এখানে ফাঁকা যে জায়গাগুলো আছে, এটা একটা প্যাটার্ন আছে, দু রকমের আছে। এক কি, এক হচ্ছে এরকম দেখতে হবে, এই ফাঁকা, অর্থাৎ এইরকম ত্রিভুজ একটা, এই যে ফাঁকা স্থান আছে, যেটাকে ত্রিকোণীয় ফাঁকা স্থান বলা হচ্ছে, ত্রিকোণীয় ফাঁক বা ত্রিকোণীয় হোল। আরেকটা কিরকম আছে, এইরকম দেখতে আছে উল্টো দিকে, এরকম দেখতে আছে, এটাও ত্রিকোণীয় ফাঁক। তাহলে দু রকমের তুমি ট্রায়াগোনাল ভয়েড বা ট্রায়াগোনাল হোল দেখতে পাচ্ছ। ট্রায়াগোনাল ভয়েড অর ট্রায়াগোনাল হোল, এটা 2 ডাইমেনশনালের ক্ষেত্রে, 2ডির ক্ষেত্রে। তাহলে 1D আর 2D বুঝতে আমাদের কোনো সমস্যা নেই, বুঝতে পেরে গেছি পুরোপুরি। এবার আসছি 3 ডাইমেনশনাল। খুব মন দিয়ে শুনবে এই জায়গাটা। 3 ডাইমেনশনালের ক্ষেত্রে বইয়ের সাথে পড়ে তুমি বুঝতে যতটা পারবে না, এখানে মনোযোগী যদি হও তাহলে বেশি বুঝতে পারবে। বইয়ের পড়তে গেলে তুমি ভুলে ভুলে যাবে আর কি, এত বেশি বড় করে লেখা আছে। ছবি দেখে বোঝাটাই সবচেয়ে সহজ হবে। তাই তোমাদের বইয়ে যদি ছবি থাকে, অবশ্যই আছে, সেই ছবিটা দেখবে। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা। এরকম একটা ছবি দেখতে পারবে, আর এইরকম একটা ছবি দেখতে পারবে।
ঠিক আছে, এই জায়গাগুলো দেখবে। আচ্ছা, এবার আছে 3D অ্যারেঞ্জমেন্ট। 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট পরের পাতাতে বোঝায়। হ্যাঁ, 3D ক্লোজ প্যাকিং কত রকম ভাবে হতে পারে আগে বুঝে নিই। 3D ক্লোজ প্যাকিং হতে পারে, এই যে লেয়ার তৈরি করেছিলাম আমি, এটা 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং যেটা ছিল, এইটাকে তো আমরা একটা লেয়ার ভাবছি, কিন্তু প্যাটার্নটা কি এ এ এ। এর ওপরে যদি একটা আমি লেয়ার দিই, এর ওপরে ঠিক যদি ওপরে ওপরে দিই, অর্থাৎ এই কয়েনটার ওপরে আর একটা কয়েন এরকম করে দিলাম, তাহলে দেখো এবার 2D থেকে কোন 3D তে যাচ্ছে ব্যাপারটা। এরকম করে যদি দিতে থাকি আমি, আমার কাছে কয়েন এত বেশি নেই, এইটা তুমি বুঝতেই পারছো, যদি এরকম করে আমি দিতে থাকি তাহলে এরকম করে লেয়ার উঠতেই থাকবে। তাহলে এই নিচেরটাকে যদি আমি এ লেয়ার বলি, তাহলে ওপরটাকেও কি বলবো? এ লেয়ারই বলবো। অর্থাৎ 2 ডাইমেনশনালেও এ লেয়ার আছে, আর 3 ডাইমেনশনালেও এ লেয়ার উপরে উঠে উঠে আসবে। এইটা যে প্যাকিংটা পাবো আমরা, এক্ষেত্রে যে প্যাকিংটা পাবো তার নাম হচ্ছে সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক প্যাকিং। এক্ষেত্রে যে ইউনিট সেল পাওয়া যায় সেটা হচ্ছে প্রিমেটিভ বা সিম্পল ইউনিট সেল, যেটা বলেছি আমরা, অর সিম্পল ইউনিট সেল। জেড সমান কত হয় মনে আছে সিম্পল ইউনিট সেলের? 1। শুধু কি সিম্পল ইউনিট সেলের জেড সমান কত? 1। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা। এই প্যাকিংটা আমাদের সিলেবাসে নেই, তোমাদের খাতায় দেখতে পারবে, বইতে দেখতে পারবে না এই জিনিসটা, যেটা আমি বলে দিলাম। তবে 3 ডাইমেনশনাল এরকম প্যাকিং হতে পারে, যেটা পাচ্ছি কোথা থেকে আমরা? 2 ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিং থেকে পাচ্ছি। সিম্পল কিউবিক প্যাকিং বা সিম্পল কিউবিক ক্লোজ প্যাকিং। আর একটা বলতে পারি, এবার এইটা কিন্তু সিসিপি নয়। হ্যাঁ, এটা কিন্তু সিসিপি নয়। এটা যদি আমি নাম দিতে চাই তাহলে হবে এসসিসিপি, যদি এটার নাম আলাদা কিছু নেই, সিম্পল কিউবিক ক্লোজ প্যাকিং বলা হয়। এটা আমাদের সিলেবাসে দেওয়া নেই। 3 ডাইমেনশনালি কেমন দেখতে হবে বুঝতেই পারছি আমরা এটা। এবার আমাদের যেটা আছে, ওই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আছে, 2 ডাইমেনশনাল হেক্সা ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল। 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ এবার লেয়ার দেবো, মানে ওপরের দিকে লেয়ার দেব। কেমন দেখতে ছিল, আমি আবার ফিরে আসি ওই জায়গায়। এই ডিপ্রেশন পয়েন্টগুলোতে ছিল। এটা 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেখানে লেয়ার কি ছিল? এ বি এ বি এরকম লেয়ার ছিল। এখন এর ওপরে আমি ওপরে লেয়ার বসাবো। এই জায়গাটা কিন্তু আমার কাছে কয়েন নেই, আর তাছাড়া কয়েন যদি থাকতো বুঝতে একটু অসুবিধা হতো। এবার তোমাদের একটু ইমাজিনেশন কাজে লাগাতে হবে, বা বইয়ের একটু হেল্প নিতে পারি, বইতে একটু ডটেড লাইন দিয়ে দেখিয়েছে, তাহলে তোমরা পারবে বুঝতে, যদি মন দিয়ে শোনো। এই জায়গাটা খুব ভালো করে শুনবে। এখন এইরকম যদি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হয় 2 ডাইমেনশনালে, এখানে দু ধরনের তুমি ভয়েড পাচ্ছ। ট্রায়াগোনাল যে ভয়েড, একটু আগে বললাম ট্রায়াগোনাল ভয়েড দু ধরনের পাচ্ছ। এক যে প্যাটার্নটা আছে এইরকম ভাবে নিচের দিকে,
এই যে ফাঁকা অঞ্চলগুলো পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি, এইটা এইটা এই জায়গাটা এই জায়গাটা, যেটা দেখতে এরকম বইতে দেখবে আছে তোমাদের। এই জায়গা এই ফাঁকাগুলোকে ওয়াই দিয়ে চিহ্নিত করেছে, বইতে দেখো তো ওয়াই দিয়ে চিহ্নিত করেছে এই জায়গাগুলোকে, এক্স দিয়ে ভালো করে দেখো। তাহলে তুমি না দেখেই এক্স বলছো যে, হ্যাঁ না দেখে এক্স বললে তাহলে কনফিউশন সৃষ্টি হবে, তুমিও বুঝতে হবে না, আমাকে বোঝাতে দেবে না। তাহলে এইখানে এগুলো ওয়াই দিয়েছে। আর যে একটা ভয়েড আছে দেখো, এই দিয়ে তাকাও, 1 2 3 এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে, যেটা দেখতে এরকম আছে, এটাকে এক্স দিয়ে চিহ্নিত করেছে। তাহলে দু ধরনের ট্রাইগোনাল ভয়েড এখানে আছে। এখন আমি যদি এই যে এবি এবি তো এইদিকে 2 ডাইমেনশনাল ছিল, এবার না এর উপরে সেকেন্ড লেয়ার চাপাচ্ছি, এই এই যে প্রথম লেয়ার তার উপরে একটা লেয়ার চাপাচ্ছি সেকেন্ড। এই সেকেন্ড লেয়ারটা যখন আমি চাপাবো, আমি কি করতে পারি, এক এই যে এক্স যে ছিদ্রগুলো আছে, ফাঁকা হোলগুলো আছে, ভয়েডগুলো আছে, এই এক্স এর জায়গায় বসাতে পারি। তাহলে এরকম দেখতে হয়ে যায়। দেখো এই টেট্রাহেড্রাল এই ট্রাইগোনাল ভয়েড তো এরকম ছিল দেখতে। আমি এই জায়গাটা ইমাজিন করতে পারছি, এক্স পোর্শনগুলোকে আমি ফিল আপ করছি এক্স, তাহলে এখানে একটা লেয়ার তৈরি হবে, এক্স জায়গাগুলো শুধু ফিল আপ করছি। এইখান দিয়ে একটা লেয়ার তৈরি হবে, তার নিচে আবার দেবো, তার নিচে আবার দেবো আমি। তাহলে এই যে লেয়ারটা পাচ্ছি, দ্বিতীয় যে লেয়ারটা, সেটার আমি একটা নাম দিলাম বি লেয়ার, বি। এই নিচের লেয়ারটার নাম দিলাম এ লেয়ার, প্রথম লেয়ারটার নাম দিলাম এ লেয়ার। ওপরের যে লেয়ারটা দেবো, নিশ্চয়ই নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারটা মিলবে না, 2 নম্বর লেয়ারটা মিলবে কি? মিলবে না। যদি আমি দেখাতে চাই, এটা তোমাদের দেখবে বইতে ছবি দেওয়া আছে, আমি এখানেই দেখাবো আবার। এইরকম একটা জিনিস আছে, এইটা এ লেয়ার থেকে নিয়েছি, নিচের লেয়ারটা থেকে। এর ওপরে যে লেয়ারটা আছে সেটা কিরকম থাকবে, এরকম টাইপের থাকবে, এইরকম। আমি আরো দেখাতে পারি, এখানে শুধু এইটুকু নিয়েছি। এর ওপরে যখন আবার একটা থার্ড লেয়ার চাপাবে, তাহলে এটা ফার্স্ট লেয়ারের সাথে মিলে যাবে। এই ব্যাপারটা বোঝো ভালো করে। প্রথম লেয়ারের ওপর যখন সেকেন্ড লেয়ার চাপালে, যেটার নাম দিলাম বি লেয়ার ওপরের দিকে, আবার যখন থার্ড লেয়ারটা চাপাবে, 3 নম্বর লেয়ারটা চাপাবে, তাহলে সেটা প্রথম লেয়ারের সাথে মিলে যাবে, মিলে যাবে না? এরকম দেখতে হবে। তাহলে আমি যদি বলি ফার্স্ট লেয়ারটার নাম বললাম এ, সেকেন্ড লেয়ারটার নাম বললাম বি, তাহলে আবার থার্ড লেয়ারটার নাম কি হবে, এ। এটা কিন্তু ওপরে ওপরে সাজাচ্ছি, প্রথম লেয়ার নিচে এ, দ্বিতীয় লেয়ার যেটা আমি এই এক্স ট্রাইগোনাল ভয়েডগুলোকে ফিল আপ করে পেয়েছি, এই বি এখানেও পুরো ভর্তি আছে, আমি খালি 3টে দেখিয়েছি। তারপরে আবার যদি ওর ওপরে চাপাই থার্ড লেয়ার, তাহলে প্রথম লেয়ারটার সাথে মিলে যাবে। এই প্যাটার্নটা হচ্ছে এ বি এ বি, অর্থাৎ 2 ডাইমেনশনালেও দেখেছিলাম এ বি এ বি, 3 ডাইমেনশনালে দেখলাম একটা লেয়ার, তার উপরে যদি আরেকটা লেয়ার চাপাই, তার উপরে আরেকটা যদি লেয়ার চাপাই। আচ্ছা, দ্বিতীয় লেয়ারটা যখন চাপিয়েছিলাম, তখন 2 রকমের যে ট্রাইগোনাল ভয়েড ছিল, তার মধ্যে এই এক্স এর যে জায়গাটা ছিল, সেই জায়গায় অ্যাটমগুলো বসিয়ে আমি পেয়েছি এটা। এই ধরনের ক্লোজ প্যাকিংকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, 3 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এইচসিপি। এইটাকে বলা হয় এইচসিপি, যেখানে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট এরকম থাকে। এখন তোমার এখান থেকে পোর্শন দিয়ে প্রশ্ন কি হবে, 1 নম্বর প্রশ্ন হবে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কাকে বলে, 3 ডাইমেনশনালটাই জিজ্ঞাসা করবে। তার মানে তুমি কি বলবে, যে গঠনাকৃতিতে কেলাস
কেলাসের যে গঠনাকৃতিতে কেলাস গঠনকারী কণাগুলি সর্বোচ্চ ঘন সন্নিবেশ সৃষ্টির স্তরগুলি, এই যে স্তরগুলো পেয়েছি 1 2 3 করে, স্তরগুলির বিন্যাস ক্রম কি থাকবে? এ বি এ বি এ বি ডট ডট, তাকে বলছি ত্রিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশ বা 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং গঠনাকৃতি। প্রথম সংজ্ঞা জেনে গেলাম। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবো উদাহরণ দাও যাদের ক্ষেত্রে এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পাওয়া যায়। অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখা গেছে জিঙ্ক, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম ইত্যাদি ধাতুর কেলাসের ক্ষেত্রে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পাওয়া যায়। জিঙ্ক, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম ইটিসি এই ধাতুগুলোর ক্ষেত্রে দেখা যায়। তো দুটো অ্যান্সার হলো। আর একটা কি জিজ্ঞাসা করবে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর কোঅর্ডিনেশন নাম্বার কত, পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, কোঅর্ডিনেশন নাম্বার 12। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল সংজ্ঞা কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল উদাহরণ দাও, তৃতীয় প্রশ্ন হয়ে গেল কোঅর্ডিনেশন নাম্বার কত। 12 12 কি করে হচ্ছে দেখে নাও। আমি জাস্ট এই লেয়ারটা বলছি, এই লেয়ারের উপর যদি আমি একটা 3টে অ্যাটম উপরে বসিয়ে দিই, এই লেয়ারের উপর 3টে অ্যাটম, বা এটাকে ভুলে যাও, এই নিচে কিরকম লেয়ার থাকবে, এই বি লেয়ারের মতো নিচে আর একটা বি লেয়ার থাকবে। বি লেয়ার আছে। এখন এই যে অ্যাটমটা মাঝখানে যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটাকে ভাবো। আমি এটাকে চেঞ্জ করে দিলাম 5 টাকার কয়েন দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে মাঝের যে অ্যাটমটা আছে, যেটা 5 রুপিস নিয়েছি আমি, এইটা দেখো কটা অ্যাটমের সাথে যুক্ত আছে, 6টা, ডাইরেক্ট টাচ হয়ে আছে 6টা। ওপরে এই 3টেকে যখন বসিয়ে দেবো এর ওপরে, তাহলে কটা অ্যাটমের সাথে টাচ হয়ে গেল, 9টা। আচ্ছা, নিচে তো আবার এইটা আছে, এটা আমি 2D তে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি কি তার নিচে তো এই 3টে আছে। তাহলে যদি বলি 5 টাকা কয়েনটা টোটাল কতগুলো অ্যাটমের সাথে টাচ হয়ে আছে, ওপরে 3টে, উপরের লেয়ার বি লেয়ারের 3টে, নিচের বি লেয়ারের 3টে, আর এ লেয়ারে 6টা। তাহলে টোটাল 12টা অ্যাটমের সাথে সে যুক্ত আছে। কোঅর্ডিনেশন নাম্বার হয়ে গেল 12। আচ্ছা, এই হেক্সাগোনাল এইচসিপি, এই এইচসিপির ইউনিট সেলের নাম জিজ্ঞাসা করতে পারে। ইউনিট সেল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ এর ইউনিট সেলের নাম হচ্ছে হেক্সাগন বা হেক্সাগোনাল। মনে আছে আমরা যখন ব্র্যাভিয়াস ল্যাটিস পড়িয়েছিলাম তখন ইউনিট সেলগুলো ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে বলেছিলাম। তাহলে 3 নম্বর কোশ্চেন হয়ে গেল ইউনিট, 4 নম্বর কোশ্চেন ইউনিট সেলের নাম কি, হেক্সাগোনাল। তাহলে হেক্সাগোনাল যদি থাকে, জেড ইকুয়ালস টু কত হবে, নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম হবে 6। এই কটা প্রশ্নই তোমাকে জিজ্ঞাসা করবে, আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না। এই জায়গাগুলো আন্ডারলাইন করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখান পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি আমি যে 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ যেভাবে আমি প্যাটার্নটা দিলাম, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, সেই প্যাটার্নটা হচ্ছে এ বি এ বি এ বি। যেক্ষেত্রে কি করলাম, এই যে এক্স ছিল, অর্থাৎ ট্রাইগোনাল যে হোল ছিল, ট্রাইগোনাল ভয়েড ছিল, সেই ট্রাইগোনাল ভয়েডের এক্স যে জিনিসটা তৈরি হয়েছিল সেখানে অ্যাটমগুলো বসিয়ে লেয়ার তৈরি করেছিলাম। যদি সেখানে বসিয়ে না বসিয়ে, মানে সেখানে না বসিয়ে, সরি, সেখানে বসিয়ে সেকেন্ড লেয়ার তৈরি করি, থার্ড লেয়ারটা প্রথম লেয়ারের মতো না করে থার্ড লেয়ারটাই যদি আলাদা করি, এই জায়গাটা একটু শুনবে মন দিয়ে। এখানে ছবি দেখানো একটু কঠিন, আমি এখানে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে ওয়াই আর এক্স তৈরি হয়েছিল, তাহলে এক্স এর উপর অ্যাটম বসালে এরকম দেখতে হয় সেকেন্ড লেয়ারটা।
সেকেন্ড লেয়ারটা। এর উপর থার্ড লেয়ারটা যদি আর প্রথম লেয়ারের মতো দিই তাহলে এবি এবি হেক্সাগোনাল হয়ে গেল। কিন্তু দেখো এই যখন সেকেন্ড লেয়ারটা তৈরি করেছি আমি, সেখানে আর একটা টাইপের ভয়েড তৈরি হয়েছে এইখানে, যেটা বইতে তোমাদের টি লেয়ার দেওয়া আছে। টি বইটাতে দেখো, এইখানে দেখবে একটা লেয়ার দেওয়া আছে টি বলে, এইখানটা। অর্থাৎ এর উপরে যদি আমি আরেকটা লেয়ার, থার্ড লেয়ারটা সেকেন্ড লেয়ারের উল্টো করে বসাই, কিরকম ব্যাপার? ফার্স্ট লেয়ার হয়েছে হেক্সাগন, যেটার নাম দিয়েছি এ দিয়েছি এর নাম। এর উপরে দিয়েছি বি লেয়ার, এরকম দেখতে হয়েছে বি লেয়ার। আচ্ছা, এর নিচে যদি বলি আমি, এর নিচে যদি আবার এই বি লেয়ারটাই দিই, তাহলে কি নাম হবে সেই প্যাকিং এর? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এখন আমি কি করলাম, এর ওপরে যে লেয়ারটা দিচ্ছি সেটা এরকম না দিয়ে এরকম দিয়ে দিচ্ছি, এরকম দিয়ে দিচ্ছি। তাহলে এই লেয়ারটার নাম নিশ্চয়ই আর বি হবে না, কি হবে লেয়ারটার নাম? তাহলে এই লেয়ারটার নাম দিলাম এ, এটা বি দিলাম। এটা কি বি দিতে পারবো এবার? এটার নাম দিলাম সি। এরপর আবার একটা এ লেয়ার আসবে, সেটা কিরকম দেখতে হবে? হেক্সাগন। এই বইয়ের সাথে আমার ছবিটা একটু আলাদা হবে, হ্যাঁ, এরকম। অর্থাৎ এ বি সি এরকম একটা লেয়ার পাবে। শুধু কি করেছি, এই জিনিস দুটোকে আলাদা করে দিয়েছি, এই দুটো জিনিসকে আলাদা করে দিয়েছি। বইতে তুমি দেখতে পারো নিচের দিক দিয়ে দিয়েছে এ বি সি। আচ্ছা, বইতে যেটা দেখতে পারো সেটা পরে বলছি, আগে এটা বুঝে নিয়েছি আমরা। এখন আমরা আসবো যে এইটার নাম কি। এই যে প্যাটার্নটা ড্র করলাম সেটার নাম হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। দাঁড়াও শেষ করি। কিউবিক ক্লোজ প্যাকিং, যেটাকে বলা হয় সিসিপি, কিউবিক ক্লোজ প্যাকিং। যদি সংজ্ঞা দেয় যে কিউবিক ক্লোজ প্যাকিং কাকে বলা হয়, যে কেলাসাকার গঠনাকৃতিতে কেলাস গঠনকারী কণাগুলো সর্বোচ্চ ঘন সন্নিবেশের সৃষ্ট স্তরগুলির বিন্যাস এ বি সি হয়, তাহলে তাকে বলা হয় কিউবিক ক্লোজ প্যাকিং বা ঘনকাকার ঘন সন্নিবেশ। তাহলে এইটা হয়ে গেল কিউবিক ক্লোজ প্যাকিং। উদাহরণ কি আছে, উদাহরণগুলো একটু দেখে নেবে বই থেকে। আয়রনের ক্ষেত্রে দেখা যায়, কপারের ক্ষেত্রে দেখা যায়, সিলভারের ক্ষেত্রে দেখা যায়, গোল্ডের ক্ষেত্রে দেখা যায়, ইটিসি। এবার এইখানে আমি জেনে নেবো কোঅর্ডিনেশন নাম্বার কত কিউবিক ক্লোজ প্যাকিং এ। আচ্ছা, কিউবিক ক্লোজ প্যাকিং এ আমি একটু বুঝিয়ে দিই যে কি হবে কোঅর্ডিনেশন নাম্বার, তুমি মনে রাখবে। আর বইয়ের প্যাটার্নটা আমি বলছি, বইতে যে ছবিটা দিয়েছে কনফিউশন একটু হবে তোমাদের বুঝতে। কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এখানেও কোঅর্ডিনেশন নাম্বার হবে 12। দেখিয়ে দিচ্ছি আমি। এইখানে দেখো লেয়ারে 6টা অ্যাটমের সাথে যুক্ত আছে। এইটা ভাবো, 6টা অ্যাটমের সাথে যুক্ত আছে। নিচে এইরকম ভাবে 3টে
ওপরে উল্টো দিকে তিনটে। আগের সাথে পার্থক্যটা বুঝে নাও। আগের সাথে পার্থক্য কি? এইচসিপি ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে এইটা যেরকম ছিল এটাও সেরকমই ছিল, এরকমই ছিল, যে 12টা হয়েছিল। এখানে কি এইটা শুধু আলাদা প্যাটার্ন এই দিকে হয়ে গেছে। তাহলে এই লেয়ারের উপরে মানে এই 6টা অ্যাটম আছে, তার উপরে যদি এরকম ভাবে একটা বসাই আর নিচে উল্টো দিক থেকে থাকে তাহলেও তো 12টা। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয়ে গেল 12। কিউবিক ক্লোজ প্যাকিং এ ইউনিট সেলের নাম কি? ইউনিট সেল হচ্ছে এফসিসি, ফেস সেন্টার। ফেস সেন্টার হচ্ছে এর ইউনিট সেল। তাহলে জেড ইকুয়ালস টু কত হবে? 4 হবে। তাহলে হেক্সাগোনাল কিউবিক, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, কিউবিক ক্লোজ প্যাকিং পার্থক্য লিখতে পরীক্ষায় দিলে পারবে তো? পার্থক্য লেখো। এইচসিপি এবং সিসিপি, এরকম টাইপের প্রশ্ন আসতেই পারে এইচএসএ। এবার বইতে যেটা দিয়েছে সেটা বলি তোমাদের। বইতে কি করেছে, এইটা যেটাকে এ লেয়ার বলছি আমি, সেই এ লেয়ার, এই এ লেয়ারে একটা অ্যাটমকে নিয়েছে, হেক্সাগনের একটা অ্যাটমকে নিয়েছে, ছবিতে যেটা দেখাচ্ছে। বি লেয়ার যেটা ছিল এরকম টাইপের, আমি দেখালাম যেটা বি লেয়ার, সেই বি লেয়ারের 3টে অ্যাটমকে দেখায়নি, যেটা তোমাদের কালার যদি থাকে অরেঞ্জ কালারে দেখিয়েছে। এ লেয়ারের একটা অ্যাটম নিয়েছে, বি লেয়ারের এই 3টের সাথে আরো কয়েকটা অ্যাটমকে দেখিয়েছে। এরকম ভাবে দেখিয়েছে, 6টা অ্যাটমকে দেখিয়েছে। এরকম ভাবে 6টা অ্যাটমকে দেখিয়েছে। তাহলে বি লেয়ারের এই 3টে না দেখিয়ে 6টা দেখিয়েছে। এবার 2D তে এটা বোঝা একটু অসুবিধা হবে। 2D তে মনে হবে যে টাচ নেই, কিন্তু 3D তে এগুলো টাচ হয়ে থাকে। আর সি লেয়ারের এই 3টেকে না নিয়ে, এই 3টেকে না নিয়ে আরো 3টে অ্যাটমকে নিয়েছে। এরকম ভাবে আরো 3টে অ্যাটমকে নিয়েছে, এর উপরে আর একটা এ লেয়ার আবার দেখিয়েছে। নিচে একটা অ্যাটম দিয়ে এ লেয়ার দেখিয়েছে, এটাকে 3টে না নিয়ে 6টা দিয়ে বি লেয়ার দেখিয়েছে, আবার 6টা দিয়ে সি লেয়ার দেখিয়েছে, আবার এ লেয়ার দেখিয়েছে। এখন এরকম ভাবে কোঅর্ডিনেশন নাম্বার 12 বোঝাটা কঠিন হয়ে যাবে তোমার পক্ষে। কি হবে? যদি এরকম ভাবে বোঝো তাহলে বুঝতে পারবে। তাহলে বুঝতে পারবে। তাহলে এইটা এ, উপরে বি, আর নিচে কি আছে বলো দেখি? এটা এ, এটা বি, এর নিচে কি আছে? সি লেয়ার আছে, এটা সি। এটা আবার উপরে এ আছে, এটা এ। এখন তুমি যদি এখান থেকে কোঅর্ডিনেশন নাম্বার ভাবো তাহলে বুঝতে পারবে যে এটা এ, এই অ্যাটমটা উপরে 6টা নিচে 6টার সাথে যুক্ত আছে, এটা বইতে বোঝানো হয়েছে। আর আমি কিভাবে 12টা বোঝালাম সেটা মনে আছে তো? এবার এইটা তোমার দেখে মনে হবে যে এই অ্যাটমটার সাথে এই 6টা টাচে নেই, হ্যাঁ, এটা ডিফিকাল্ট হবে বোঝাটা। সেই জন্য আমি এরকম ভাবে বোঝাইনি, আমি হেক্সাগন দিয়ে বুঝিয়েছি। হেক্সাগনের ওপরে 3টে দেখিয়েছি আর নিচে 3টে দেখিয়েছি। এটা হেক্সাগনের একটা অ্যাটম নিয়েছি, 3টে উপরে, নিচে 3টে দেখিয়েছি,
আর হেক্সাগনে তো 6টা থাকেই, এরকম ভাবে আমি দেখিয়েছি। তাহলে এরকম ভাবে 12টা মনে রাখবে। আর এই যে একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার, তার উপরে আর 3 নাম্বার লেয়ার, এটা বুঝতে একটু অসুবিধা হবে কার ক্ষেত্রে? কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে, অর্থাৎ সিসিপির ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আমি এগুলোকে 3টে লেয়ার, 2টো লেয়ারের পর তৃতীয় লেয়ার দেখাতে পারছি না। তৃতীয় লেয়ারটা দেখালে আর দেখা যাবে না, দ্বিতীয় লেয়ারটা কিছুই দেখা যাবে না। একটু মনে রাখবে ব্যাপারটা যে এরকম ভাবে হয়। এইটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং, আর এর আগেরটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তিনটের ক্ষেত্রেই তোমাকে কি মনে রাখতে হবে? কাকে বলে, উদাহরণ, কোঅর্ডিনেশন নাম্বার, ইউনিট সেল আর জেড। আশা করি এখান পর্যন্ত সব বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কোশ্চেন করো। তোমরা বাড়িতে এরকম প্র্যাকটিস করতে পারো, প্রথম লেয়ার, তার উপরে দ্বিতীয় লেয়ার, তারপর তৃতীয় লেয়ার বসাবার চেষ্টা করো। আমার কাছে কয়েন কম পড়ে গেছে, তোমরা একটু বাড়িতে চেষ্টা করো, তাহলে আশা করি বুঝতে পারবে। যদি প্রশ্ন না থাকে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এইভাবে 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং হওয়ার সত্ত্বেও, এবং তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে লিখে দিয়ে এটাও, যে এই দুটোর ক্ষেত্রেই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 74%, কোঅর্ডিনেশন নাম্বার 12 আছে দেখো। আর এইখানেও যদি বলি প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং এফিসিয়েন্সি এখানেও 74%। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমি 74% প্যাকিং এফিসিয়েন্সি আছে। তার মানে কি? দুটোরই প্যাকিং দক্ষতা সমান, মানে ভালো হবে ক্লোজ প্যাকিং। এটা যেমন হয়েছে এটাও তেমন ক্লোজ প্যাকিং, মানে দুটো ক্ষেত্রেই প্যাকিং দক্ষতা একই। এটা একটু মনে রাখতে পারি আমরা। আর এইভাবে প্যাকিং হওয়ার সত্ত্বেও ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, তো তাহলে দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা এখনো 26% আছে। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হোক আর কিউবিক ক্লোজ প্যাকিং হোক, দুটোর ক্ষেত্রেই ফাঁকা স্থান থেকে যাচ্ছে। এই ফাঁকা স্থান বা ভয়েড গুলোর দুরকম স্ট্রাকচার হতে পারে বা দুরকম নাম দেওয়া হয়েছে। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এবং কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে 26% যে অনধিকৃত জায়গা আছে, ফাঁকা স্থান আছে, ফাঁকা অবস্থান আছে, সেগুলোকে বলা হয় ভয়েড, ভয়েডস বা হোল বা ইন্টারস্টিসিয়াল সাইট। সাইট তাহলে ফাঁকা স্থান বা হোল বা ইন্টারস্টিসিয়াল সাইট কাকে বলবো আমরা? গঠনকারী কণাগুলো ঘনভাবে বিন্যস্ত হওয়ার সত্ত্বেও কোনো কেলাস জালকে যে স্থানগুলি গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে, ফাঁকা থাকে, তাদের ফাঁকা স্থান বা হোল বা অন্তঃস্থানিক স্থল বা ইন্টারস্টিসিয়াল সাইট বলে। এটা দু ধরনের হতে পারে। এক, চতুস্তলকীয়, ফাঁকা স্থান। দুই, অষ্টতলকীয়, ফাঁকা স্থান। এটাকে বলা হয় টেট্রাহেড্রাল হোল, ভয়েড বা টেট্রাহেড্রাল হোলস। এটাকে বলা হয় অক্টাহেড্রাল ভয়েডস অর অক্টাহেড্রাল হোল। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় টেট্রাহেড্রাল হোল আর অক্টাহেড্রাল হোল কাকে বলে। 2 মিনিটে একটু ব্রেক নাও। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কাকে বলে বলে দিই, এটা বুঝতে খুব সহজ হবে। একটু ইমাজিন করবে যে যে ফাঁকা স্থানগুলো পাওয়া গেছিল, আমি একটু আগে দেখিয়েছিলাম, এরকম ভাবে একটা ফাঁকা স্থান দেখিয়েছিলাম, ট্রায়াগোনাল 2 ডাইমেনশনাল। কিন্তু মনে রাখবে এই যে ফাঁকা স্থানগুলো বলছি সব 3D এর ক্ষেত্রে বলছি। হ্যাঁ, এই যে তিনটে অ্যাটম আছে পরপর, দেখো এখানে একটা ছোট্ট ফাঁকা স্থান আছে, এর উপরে যদি আমি আরেকটা অ্যাটম দিয়ে দিই, তাহলে কি ওই ফাঁকা স্থানটা ফিল আপ হয়ে গেল?
ফাঁকা স্থানটা ফিল আপ হয়নি, ফাঁকা স্থানটা ভেতরে আছে, কারণ গোলাকার বল বা অ্যাটম আছে গোলাকার, তাহলে তিনটে গোলাকার অ্যাটমের মাঝে যে ফাঁকা স্থানটা আছে, উপরে যদি আমি একটা অ্যাটম দিয়ে দিই তাহলে ফাঁকা জায়গাটা কিন্তু থাকবে। এই চারটে অ্যাটম দ্বারা, চারটে কণা দ্বারা পরিবেষ্টিত যে স্থান, হ্যাঁ, টেট্রাহেড্রালি সারাউন্ডেড যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি, সেই যে ফাঁকা স্থানটা আছে তাকে বলছি আমরা টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁক বা ফাঁকা স্থান। তাহলে ঘন সন্নিবেশিত কোনো কেলাস জালকে যে ফাঁকা স্থান চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত চারটি নিকটতম প্রতিবেশী কণা দ্বারা পরিবৃত্ত থাকে তাকে চতুস্তলকীয় ফাঁকা স্থান বলা হয়। সংজ্ঞাটা একটু ডিফিকাল্ট হলেও বুঝে পড়লে মনে রাখতে পারবে। এখন এখান থেকে প্রশ্ন কি দেয়, এটা এরকম ভাবে হতে পারে আবার এরকম ভাবে হতে পারে, একই জিনিস। এটাকে আমরা টেট্রাহেড্রাল ভয়েডই বলবো, টেট্রাহেড্রাল ভয়েড। এখান থেকে কি বলবে প্রশ্ন, যে যদি কোনো ত্রিমাত্রিক অঞ্চলে হেক্সাগোনাল বা কিউবিক ক্লোজ প্যাকিং হয় তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কণার সংখ্যার দ্বিগুণ হয়। খুব ইম্পর্টেন্ট লাইন বলেছি, যদি কণার সংখ্যা n হয়, স্মল n বা ক্যাপিটাল N, টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হবে? 2n। খুব ইম্পর্টেন্ট লাইন, এটা স্টার দিয়ে রেখে দেবে, ফর্মুলা ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের এটা কাজে লাগবে। 2n কিভাবে হবে? 2n সেটা আমি বলি, 2nটা কিভাবে হবে। তো এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে যে এইটা যদি আমি ভাবি যে এটা কণা, একটা কণা, তাহলে একটা কণার জন্য আমি দেখতে পাচ্ছি, একটা কণা যদি হয় তাহলে একটা ভয়েড দেখতে পাচ্ছি ভেতরে। কিন্তু আমি যদি এরকম বলি, বা যেটা ছিল সেরকমই রাখি আগে, এখানে তো আমি আবার যদি উপরে দিই, তাহলে দেখো মাঝের যে অ্যাটমটা আছে সেই অ্যাটমের নিচে একটা টেট্রাহেড্রাল ভয়েড আছে আর উপরে একটা টেট্রাহেড্রাল ভয়েড আছে না? মাঝের যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা, এইদিকে তিনটে অ্যাটম আছে, মাঝখানে টেট্রাহেড্রাল ভয়েড, আবার এই অ্যাটমের এইদিকে তিনটে অ্যাটম আছে, মাঝে টেট্রাহেড্রাল, অর্থাৎ একটা অ্যাটম এইদিকে তিনটে এইদিকে তিনটে আছে, তাহলে মাঝে যে অ্যাটমটা আছে তার দুদিকে টেট্রাহেড্রাল ভয়েড আছে, তাই না? এই যে মাঝে আমি যে কণাটা দিয়েছি, তার এই এই কণাটা যেটা 5 টাকা কয়েন করে দিলাম আমি, এই অ্যাটমটার নিচে একটা টেট্রাহেড্রাল ভয়েড আছে, আর এই অ্যাটমটার উপরে যদি তিনটে কণা আবার এরকম করে থাকে তাহলে সেই অ্যাটমটার উপরেও একটা টেট্রাহেড্রাল ভয়েড আছে। তার মানে কণার সংখ্যা যদি এক আমি বলি, n বলি, তাহলে তার নিচে একটা টেট্রাহেড্রাল ভয়েড, উপরে একটা টেট্রাহেড্রাল ভয়েড, অর্থাৎ কণার সংখ্যা যতগুলো হবে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা তার দ্বিগুণ হবে। বুঝতে পারলাম জায়গাটা? কিন্তু এর পরে যে জায়গাটা আছে সেটা একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের। অক্টাহেড্রাল ভয়েড কাকে বলে আগে বলে দিই। এরকম ভাবে যে কণাটা আছে, তিনটে অ্যাটম, আর এর উপরে অ্যাটমটা যদি আমি, এটা তো এরকম দেখতে, তার একটা ভয়েড আছে। এবার আমি যদি এর উপরে এরকম অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিই একটা, যেটা উল্টো দিকে স্টারের মতো দেখতে হয়েছে, তাহলে কি এই যে ফাঁকা জায়গাটা আছে সেটা ফিল আপ হয়ে যাবে? ফাঁকা জায়গাটা ফিল আপ হবে না, দেখে নাও।
এরকম ভাবে দেখতে হবে। ফাঁকা জায়গাটা ফিল আপ হয়নি, এখানে এখনো ফাঁকা জায়গাটা আছে। এই ভয়েডটাকে বলছি অক্টাহেড্রাল ভয়েড, যেটাকে ও দিয়ে চিহ্নিত করা আছে বইতে। আর এই টেট্রাহেড্রাল ভয়েডটাকে টি দিয়ে চিহ্নিত করা আছে। এই অক্টাহেড্রাল ভয়েড কাকে বলে তাহলে জেনে গেলাম। ছটা প্রতিবেশী কণা দ্বারা পরিবেষ্টিত বা পরিবৃত একটা ফাঁকা অঞ্চল, সেটাকে বলছি আমরা অষ্টতলকীয় ফাঁকা স্থান বা অক্টাহেড্রাল ভয়েডস। এখন এক্ষেত্রে কি কণার সংখ্যা এন হলে অক্টাহেড্রাল OH বললাম, অক্টাহেড্রাল ভয়েডস এর সংখ্যাও কিন্তু এন হয়। এটা বোঝানো যাবে, কিন্তু এখন এটা বোঝাতে গেলে এখানেই পুরো টাইমটা চলে যাবে। এখন এটা মনে রাখো, মুখস্থ রাখো, শেষের দিকে আমি এটা বোঝাবো যে অক্টাইড, যেমন এটা বোঝানো সহজ। টেট্রাহেড্রাল কণার সংখ্যা যদি এন হয় তাহলে ফাঁকা স্থান হচ্ছে 2n, টেট্রাহেড্রাল ভয়েড। কিন্তু এই ক্ষেত্রে এন হলে কণার সংখ্যা ফাঁকা স্থানও এন হবে, এটা বোঝানো তুলনামূলক একটু কঠিন। এটা পরে বলছি আমি। হ্যাঁ, এখন এখান পর্যন্ত হয়ে যাওয়ার পর একটা কথা বলেই দিই, যদিও আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, কিন্তু জায়গাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলোতে সাধারণত ক্যাটায়নগুলো থাকে, ছোট ছোট ক্যাটায়ন। আর এই যে বড় আকারে আমি নিয়েছি কয়েনগুলো, এগুলো আসলে কি অ্যানায়নগুলো। অর্থাৎ আয়নিক কেলাস যদি থাকে, তাহলে আয়নিক কেলাসে টেট্রাহেড্রাল ভয়েড বা অক্টাহেড্রাল ভয়েডে সাধারণত কারা থাকে? ক্যাটায়নগুলো থাকে। টেট্রাহেড্রাল ভয়েড বা অক্টাহেড্রাল ভয়েডের ওই জায়গায় ক্যাটায়নগুলো, আর এই কণাগুলো যারা টেট্রাহেড্রাল ভয়েড বা অক্টাহেড্রাল ভয়েড তৈরি করছে তারা হচ্ছে অ্যানায়ন। কিন্তু দেখো, সমস্ত ক্যাটায়নের সাইজ আর সমস্ত অ্যানায়নের সাইজ তো এক নয়। তাই অনেক সময় এই টেট্রাহেড্রাল ভয়েড বা অক্টাহেড্রাল ভয়েডের কিছু অংশ কণা দ্বারা ফাঁকাই থেকে যায়, কণাগুলো পুরোটাই পুরো ফিট হয়ে যায় না। অক্টাহেড্রাল ভয়েড বা টেট্রাহেড্রাল ভয়েডে কণাগুলো কিন্তু পুরোপুরি ফিটিংস হবে না, ফাঁকা জায়গা থেকে যাবে, কিছু পোর্শন অনধিকৃত থেকে যাবে, কিছু পোর্শন আনঅকুপাইড থেকেই যাবে। এখন আমি যদি ফাঁকা স্থান আর কণার সংখ্যা থেকে ফর্মুলা নির্ণয় করতে চাই, তখন আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মে আমরা যাব। আচ্ছা, দ্বিতীয় কি বলছি, যে এই যে টেট্রাহেড্রাল ভয়েড বা অক্টাহেড্রাল ভয়েড যেটা তৈরি হয়েছে, আমি বললাম এটা ভয়েড, রেডিয়াস অফ ভয়েড গোলাকার ভাবছি। টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েডও তো গোলাকার, তাহলে সেটাকে বললাম আর ভয়েড। আর এই যে অ্যাটমগুলো আছে সেইটাকে বললাম ক্যাপিটাল আর বা স্মল আর অ্যাটমও বলতে পারি। অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল ভয়েডগুলোকে স্মল আর দিয়ে চিহ্নিত করলাম, আর অ্যাটমগুলোকে ক্যাপিটাল আর দিয়ে চিহ্নিত করলাম। এখন টেট্রাহেড্রালের ক্ষেত্রে রেডিয়াস রেশিও যখন করা হয় আর বাই ক্যাপিটাল আর, অর্থাৎ টেট্রাহেড্রাল ভয়েডের রেডিয়াস আর অ্যাটমগুলোর রেডিয়াস কত হয় ক্যালকুলেট করে দেখা গেছে, পরীক্ষার দ্বারা পাওয়া গেছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট কি 2.225 এই ভ্যালুটা হয়। এইটা ক্যালকুলেশন সিবিএসই বোর্ডে আছে, আইএসসি বোর্ডে আছে, তোমাদের বইতেও আছে কোশ্চেন প্লাস অ্যান্সারে। কারো যদি আগ্রহ বেশি থাকে তাহলে সেখান থেকে কিন্তু সে করতে পারে, এই প্রমাণটাও করে দিতে পারে। তাহলে কি পেলাম, আর সমান 0.225 ক্যাপিটাল আর, এই প্রমাণটা কিন্তু আছে। আবার অনেক জায়গায় ক্যাটায়ন অ্যানায়ন দিয়েও দেওয়া থাকে, ক্যাটায়ন বাই অ্যানায়ন, আর প্লাস বাই আর মাইনাস। টেট্রাহেড্রালের ক্ষেত্রে কত, 0.225 ক্যালকুলেট করা যায়। আর অক্টাহেড্রালের ক্ষেত্রে কি হয়, ভয়েডের ক্ষেত্রে
আর বাই ক্যাপিটাল আর, এটা হয় 0.414, অর্থাৎ অক্টাহেড্রাল ভয়েড এর রেডিয়াস 0.414 আর। পার্সেন্টেজ দিয়েও বলতে পারো, এটা হচ্ছে 22.5%, এটা 41.4%। এরকম তুমি এই রেডিয়াস রেশিও দেখে, ক্যাটায়ন আর অ্যানায়নের রেডিয়াস রেশিও দেখে জিওমেট্রিও বলতে পারো। এটাও তোমাদের একটা ছবি দেওয়া আছে শেষের দিকে, দেখবে এরকম টাইপের, আমার বইতে যেটা আছে। রেডিয়াস রেশিও যদি 0.155 থেকে 0.225 হয়, তাহলে জ্যামিতিক গঠনাকৃতি হচ্ছে ত্রিকোণীয় সমতলাকার, ট্রাইগোনাল প্লানার। যদি রেডিয়াস রেশিও 0.255 থেকে 0.414 থাকে, তাহলে জ্যামিতিক গঠনাকৃতি হচ্ছে চতুস্তলকীয়, কোঅর্ডিনেশন নাম্বার 4। যদি 0.414 থেকে 0.732 হয়, তাহলে অষ্টতলকীয় জ্যামিতি হয়, আর সবর্গাঙ্ক হয় 6, কোঅর্ডিনেশন নাম্বার 6। আর যদি 0.732 থেকে 1.0 হয়, তাহলে ঘনকাকার বা দেহকেন্দ্রিক হয়, আর কোঅর্ডিনেশন নাম্বার হয় 8। এর আগেও আর একটা আছে, সেটা হচ্ছে লিনিয়ার, সেটা দেয়নি এই বইতে, তোমাদের বইতে দেওয়া আছে কিনা কে জানে। লিনিয়ার হয়, সেটা হচ্ছে কত থেকে কত আমি বলে দিই, যদি লিখে নিতে চাও লিখে নাও। যদি লেস দেন 0.155 হয়, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয় 2, আর গঠনাকৃতিটা হয়, জ্যামিতিক গঠনাকৃতি হয় লিনিয়ার। এটা জয়েন্টের জন্য কাজে লাগে। হ্যাঁ, রেডিয়াস রেশিও তোমাকে দিয়ে দেবে পরীক্ষায়, রেডিয়াস রেশিও দেওয়ার পর বলবে যে জ্যামিতি কত, কোঅর্ডিনেশন নাম্বার কত, ওই ছকটা মুখস্থ রাখতে হবে। এটা মেনলি তোমার কম্পিটিটিভ এক্সামেই দেয়, এইচএসে দেয় না, নেই কারণ সিলেবাসে তোমাদের। এখান পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নেই আমি জানি। এরপরে যেটা আছে, ফর্মুলা নির্ণয় করতে শেখাবো। এই পোর্শনটাও বাকি আছে, ফর্মুলা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, দু ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে ফর্মুলা নির্ণয় করব আমি, কণার সংখ্যা দিয়ে দেবে, ফর্মুলা নির্ণয় করতে বলবে। এটা কি শিখিয়েছিলাম? কণার সংখ্যা দিয়ে দিলে কিভাবে ফর্মুলা নির্ণয় করতে হয়, শেখানো হয়নি, ঠিক আছে। আমি বলবো কণার সংখ্যা দিয়ে দিলে কিভাবে ফর্মুলা নির্ণয় করতে হয়। আর একটা হচ্ছে যে ফাঁকা স্থান দিয়ে দিলে, ফাঁকা স্থানে এত পোর্শন বা এত অংশ ক্যাটায়ন দ্বারা বা এ দ্বারা অধিকৃত হয়েছে, ফাঁকা স্থানে টেট্রাহেড্রাল ভয়েডের এত অংশ বি দ্বারা অধিকৃত হয়েছে, এরকম ভাবে ফাঁকা স্থান দিয়েও ফর্মুলা নির্ণয় করতে হয়। দুটো পদ্ধতি আছে, দু রকম ভাবেই পরীক্ষায় দেয়, আর এমসিকিউ দেয়, আর জয়েন্ট এন্ট্রান্সে তো প্রায় দেয়। তাহলে এটা আমি নেক্সট টপিক বলবো, এটা আলাদা একটা ভিডিও করে দিচ্ছে।